Many congratulations, Rajshahi Warriors, for winning the BPL, Bangladesh Premier League, for the second time. Yes, প্রথমবার রাজশাহী রয়্যালস নামে যখন ছিল রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটা, তখন তারা জিতেছিল 2019-20 মৌসুমে, সেই কোভিডের ঠিক আগের মৌসুমটাতে। এবং তারপরে এসে রাজশাহী ওয়ারিয়ার্স নামে যে দলটা এবার যুক্ত হয়েছে বিপিএল এর সাথে, তাদের শিরোপা জয়ের মাধ্যমে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটা কিংবা রাজশাহী বিভাগটা দ্বিতীয়বারের মতো শিরোপা উদযাপন করার সুযোগটা পেয়েছে। এবং হ্যাটস অফ টু দ্য এন্টায়ার টিম। এবং অবশ্যই তাদের এই পুরো দলটার পেছনে যে মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ড হান্নান সরকারকে আলাদা করে কৃতিত্ব দিতেই হয়। কোন কোন জায়গাতে তার সেই মাস্টার মাইন্ডটা কাজে লেগেছে, কোন জায়গায় তিনি মাস্টার স্ট্রোকটা খেলেছেন, এবং রাজশাহী আলটিমেটলি একটা দল হিসেবে কিভাবে এই বিপিএলটা জয়লাভ করেছে, সেটা নিয়ে আলোচনা করব ওয়ার্ড দ্য পিচে। প্রথমেই যদি আসি যে এইরকম ফ্র্যাঞ্চাইজি লিগে আপনার জয়ী দলের কাতারে নাম লেখাতে কি কি গুণ থাকা উচিত, ডেফিনেটলি একটা হচ্ছে টিম গেম। আপনাকে টিম গেমে সবার ওপরে থাকতে হবে, এবং সেই টিম গেমটা শুধু যে খেলার মাঠে তা নয়, খেলার মাঠের বাইরে ড্রেসিং রুমে থেকে শুরু করে হোটেল রুমে সব জায়গায় আপনাকে কিন্তু সেই মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে, এবং অ্যাজ আ টিম আপনাকে পারফর্ম করতে হবে। সেই টিম গেমটা খুবই জরুরি ছিল, যেটা রাজশাহী ওয়ারিয়ার্সের এই টিমটা দুর্দান্তভাবে এক সুতোয় গেঁথে পারফর্ম করেছে। এবং পারফরমেন্সের কথায় চলে আসলেই আপনার দলে ডেফিনেটলি ম্যাচ উইনিং কিছু পারফর্মার প্রয়োজন হয়, এবং রাজশাহীর এই দলটা এই জায়গাটাতে কিন্তু অনন্য ছিল। এবং থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি মনে করি একটা টিম ম্যানেজমেন্ট, যেই টিম ম্যানেজমেন্টটা একই সাথে যেরকম আপনার লোকাল প্লেয়ারদের পোটেনশিয়ালিটি জানবে, কাকে কোন জায়গায় কিভাবে খেলাতে হবে, কার সাথে কি কথা বলতে হবে, কাকে কোন রোলটা ভাগ করে দিতে হবে, সেই রোলটা নিয়েও কথা বলতে হবে, এবং এট দ্য সেম টাইম বিদেশি প্লেয়ারদের একটা ম্যান ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে। এই তিনটা কাজ আই গেস রাজশাহী ওয়ারিয়ার্স এই দলটা খুব দুর্দান্ত করেছে, যার ফলস্বরূপ তারা কিন্তু এই বিপিএল এর ট্রফিটা উদযাপন করছে। ডেফিনেটলি। সো আমি যদি শেষ থেকে আসি, যে একজন ভালো কোচ, একজন টিম ম্যানেজার বলি, কিংবা টিম ম্যানেজমেন্টে সেই আস্থার একটা নাম বলি, সেই নামটার কথা চিন্তা করতে করতে ডেফিনেটলি আমাদের সবার আগে প্রথমেই হান্নান সরকারের নামটা চলে আসবে, এবং সেটাই স্বাভাবিক। বাট আমি এখানে হান্নান সরকারের পাশাপাশি আরেকজনকে অবশ্যই কৃতিত্ব দিতে চাইবো, কৃতিত্বটা ভাগাভাগি করে দিতে চাইবো, এবং হি ইজ নান আদার দেন তারেক আজিজ খান। ইয়েস, এই পেস বোলিং, আমাদের যে ফর্মার পেস বোলার, ইনি সামলেছিলেন পেস বোলিং কোচের দায়িত্বটা, এবং দুর্দান্ত ভাবে পেসারদের নিয়ে কাজ করেছেন। কারণ এই দলে কিন্তু আপনার অভিজ্ঞ পেসার, তরুণ পেসার সবাই কিন্তু ছিল, এবং বিদেশিদের মধ্যেও কোন পেসারকে আপনি কোন টোটকাটা দেবেন এটা খুব ইম্পর্টেন্ট ছিল। বিকজ আমি মনে করি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি টি-20 বলুন, ওয়ান ডে বলুন, টেস্ট বলুন, সব জায়গাটাতে আপনি একটু হলেও প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে থাকবেন বোলিং দিয়ে, ডেফিনেটলি। এবং মডার্ন ডে ক্রিকেটের সাথে তো আরো বেশি আপনি পাওয়ার হিটার পেতেই পারেন। আপনাকে হয়তো যে কোনো একজন লোয়ার মিডল অর্ডারও এসে 10-15 বলে 30 করে, কিংবা 5-6 বলে 15-20 করে ম্যাচ বের করে দিতে পারে, কিন্তু তাকে সেটা করার থেকে আটকাতে হবে আপনার বোলারদের। এবং এই জায়গাটাতেই কিন্তু রাজশাহী ওয়ারিয়ার্স বেশ ভালো একটা মানুষকে হান্নান সরকারের পাশাপাশি এই ওয়ারিয়ার্স দলটাতে এনেছে। সো তারেক আজিজ খান, আপনাকেও অনেক সাধুবাদ, এবং ডেফিনেটলি মেনি কংগ্রেচুলেশনস ফর উইনিং দিস ট্রফি। এবার হান্নান সরকারের কথায় ফেরত আসি। ওই যে আমি থামনিলে বললাম না যে ট্রফির দরকার হান্নান সরকার, ডেফিনেটলি এটাই মনে হচ্ছে। 2020 সালে যেই দলটা বাংলাদেশের যেই দলটা যে কোনো লেভেলে, যে কোনো লেভেলের আইসিসি ট্রফি আমাদেরকে এনে দিয়েছে, সেই দলটার কিন্তু একজন মেন্টার, গুরুত্বপূর্ণ মেন্টার ছিলেন সেখানে হান্নান সরকার। সবাই সেই দলের কোচকে নিয়ে কথা বলে, এবং সেই কোচের পাশাপাশি এই জন্য আমি বললাম যে টোটাল টিম ম্যানেজমেন্টকে নিয়ে কথা বলতে হবে। সো সেক্ষেত্রে মেন্টরের দায়িত্ব কিন্তু কম নয়। সো তিনি কিন্তু সেই মেন্টরশিপে ছিলেন গতবার রাজশাহী ওয়ারিয়ার্সের এই দলটাতে। সো রাজশাহী ওয়ারিয়ার্স দলটার দিকে তাকালেও আপনি দেখবেন যে এই দলটা যেন ওই টি-20 বিশ্বকাপ জয়ী দলের একটা ছায়া দল, সেটা বলাই যায়। তানজিদ তামিম ডেফিনেটলি দলে আছেন, আকবর আলী যার হাত ধরেই শিরোপাটা এসেছিল, তানজিম সাকিব, হাসান মুরাদ, এই সবাইকে কিন্তু তিনি এই দলের কোর জায়গাগুলোতে বেশ ভালো মতো ব্যবহার করেছেন নিঃসন্দেহে। এবং এই তরুণদের পাশাপাশি ডেফিনেটলি সেই যে কোর টিমটা ছিল, সেই টিম থেকে নাজমুল শান্ত এর আগে বিশ্বকাপে ছিলেন। সো তাকে দলনেতা যখন বানিয়েছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে আমি ভেবেছিলাম যে
এই দলটাতে নাজমুল শান্তকে একটু পরখ না করে যদি ক্যাপ্টেন হিসেবে আকবর আলীকেও ব্যবহার করা যেত তাহলে কিন্তু মন্দ হতো না। সো আপনি দেখেন যেখানে ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল কিন্তু আদনান সরকার খুব ভালো মতো পিক করেছেন সেখানে। অর্থাৎ নাজমুল শান্তকে আপনি যদি দুই একটা ম্যাচ বিশ্রামও দিতেন, সেখানে আকবর আলী ক্যাপ্টেন্সির কাজটা করতে পারেন। ইভেন সেখানে কিন্তু দলটাতে মুশফিকুর রহিমও ছিলেন। যখন তাকে নিলামে অবিকৃত অবস্থায় রাখা হয়েছিল অন্যান্য সিনিয়র প্লেয়ারদের সামনে, তখন অবশ্য রংপুর রাইডার্সের ওনার বা সিইও ইশতিয়াক সাহেব তিনি কিন্তু বলেছিলেন যে না, আমাদের এই সিনিয়রদেরকেও সম্মান জানাতে হবে, এবং তিনি মাহমুদুল্লাহ রিয়াদকে পিক করেছিলেন এবং হান্নান সরকার খুবই চতুরতার সাথে আমি বলবো মুশফিকুর রহিমকে পিক করেছেন। বিকজ ওই যে ইউটিলিটি প্লেয়ার, কিপার, ব্যাটার এবং একই সাথে একজন দলনেতা, একজন এক্স ক্যাপ্টেন বাংলাদেশ দলের, যার কিনা ওই মাথাটা আছে বাকি ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালের মাথাগুলোকে হেল্প করার জন্য। সো দিস ওয়াজ আ ভেরি গুড পিক আমি বলতেই হচ্ছে বাধ্য হয়ে। আব্দুল গাফফার সাকলানের কথা আমরা সবাই জানি, এবং সেখানে রিপন মন্ডলের কথা আমরা জানি। সো রিপন মন্ডল, ওই যে আবার চলে আসি যে আমি টি-20 বিশ্বকাপ জয়ী দলটার একটা ছায়া দলের কথা আমি বলছিলাম সেখানে। সো সেখানে এই কয়েকজনের নাম কিন্তু চলেই আসে, রিপন মন্ডলের কথা বলতেই হয় আলাদা করে। সো এই দলটাতে আপনি দেখবেন তারুণ্য এবং অভিজ্ঞতা এই দুটোকে প্রাধান্য দিয়েছেন হান্নান সরকার লোকাল ট্যালেন্টদের মধ্য থেকে। এবার যদি আমি বিদেশির দের কথায় আসি, সেখানেও কিন্তু আপনি দেখবেন যে হান্নান সরকার সবসময় প্ল্যান এ, বি, সি সবকিছু সাজিয়ে রেখেছেন একদম। আপনি যদি টপ অফ দ্য অর্ডারে যান, সেখানে জিশান আলমকে তিনি নিয়েছিলেন একটা সময়, এবং জিশান আলমকে, হ্যাঁ আমি বলতে পারি যে তিনি হয়তো আরেকটু গেম টাইম পেতে পারতেন, একদমই কোনো ম্যাচে খেলতে পারেননি, বাট সেই ক্ষেত্রে আবার অনেকটা দায় তানজিদ তামিমেরও, বিকজ তিনি প্রথম দিকের আহ, কয়েকটা ম্যাচে একটু ফ্লপ করেছিলেন, তানজিদ তামিমের মতো ব্যাটিং করতে পারছিলেন না। সো তামিম যদি একটু ভালো খেলতেন, রানে থাকতেন, তাকে হয়তো লিগ ফেজের শেষের কয়েকটা ম্যাচে জিশান আলমকে সেখানে ব্যবহার করতে পারতেন হান্নান সরকার। বাট তানজিদ তামিমের রানে ফেরাটা এবং তানজিদ তামিমের রান করাটা খুব বেশি বেশি দরকার ছিল এই দলটাতে। সো দেখলেন তানজিদ তামিমের কিন্তু ব্যাকআপ রেডি আছেন জিশান আলম। সো অপরদিকে শাহিদুল্লাহ ফারহান যখন এসেছিলেন এই দলটাতে খেলতে, এবং তিনি যখন মাঝখানে চলে গেলেন, তিনি কিন্তু ব্যাকআপটা রেডি রেখেছিলেন সেখানে মোহাম্মদ ওয়াসিমের মাধ্যমে। সো এই যে ম্যান ম্যানেজমেন্ট, যে কার বদলে কে আসবেন এবং কে খেলবেন না খেলবেন এবং কে গেলে কে আসবেন। হোসাইন তালাত আছেন অলরাউন্ডারের তালিকায় এই দলটাতে, ছিলেন একটা দুটো ম্যাচ খেলেছেন তিনিও। সো সেখান থেকে বলতে হচ্ছে যে একটা প্যাকড সেট আপ নিয়ে তিনি কিন্তু নেমেছেন। মিডল অর্ডারের দিকে ইয়াসির আলী চৌধুরী, রাব্বি আছেন, আকবর আলীকেও তিনি ব্যবহার করছেন চারটা ম্যাচে। ডেফিনেটলি, যদিও আকবর আলী নামের প্রতি সুবিচার করতে পারেননি, মাত্র একটা ম্যাচেই 48 রানের একটা ইনিংস খেলেছেন সেখানে, বাট তাকে দিয়েও তিনি ট্রাই করিয়েছেন, তাকেও খেলার মধ্যে রেখেছেন সেখানে, জিশান আলমের কথাটা বাদ দিলে। সো বিদেশিদের কোটায় আমি বলবো যে মোহাম্মদ নওয়াজও একটা ম্যাচ খেলেছেন, জাহানদাদ তিনিও একটা ম্যাচ খেলেছেন, জাহানদাদ খান। সো মিডল অর্ডারে এস এম মেহরব, তাকে তার উপর অনেকটা রিলাই করেছেন হান্নান সরকার, এবং তিনি মানে এস এম মেহরব অনেকটা প্রতিদান দিতে না পারলেও তার মধ্যে একটা ভরসা ছিল যে ব্যাট হাতে বল হাতে তিনি পারফর্মটা করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পিক আমি বলবো এক্ষেত্রে, যদি আমি অলরাউন্ডারদের তালিকাটায় যাই, তানজিম সাকিবের সাথে সাথে জিমি নিশামের ইনক্লুশনটা, জিমি নিশাম যখন এই দলটাতে ইনক্লুড করলেন হলেন, একটা অন্য মাত্রা কিন্তু তিনি দিয়েছেন এই দলটাতে। বিদেশি প্লেয়ার ডেফিনেটলি অনেক কিছু আছে শেয়ার করার জন্য ড্রেসিং রুমে, এবং তার পাশাপাশি তার যে এক্সপিরিয়েন্স, বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলেন, এবং তাকে কিন্তু পিক করা হয়েছিল ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের যে টি-20 সিরিজটা চলছে সেই সিরিজের জন্য, বাট তিনি বলেছেন যে না, আর একটু বেটার প্রিপারেশনের জন্য আমি বিপিএলটাকে বেছে নিচ্ছি, কারণ নিউজিল্যান্ড সফরে তিনি পরেও যুক্ত হতে পারবেন, আরো 3টা টি-20 বাকি আছে এই মুহূর্তে। সো এক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে উপমহাদেশের স্লো লো খানিকটা কন্ডিশনেও কিন্তু তিনি খেলতে চাইছেন এবং বিপিএল কে চুজ করেছেন। সো তিনি কিন্তু আস্থার প্রতিদানটাও দিয়েছেন ব্যাট হাতে বল হাতে, এবং একদম শেষ দিকে এসে হান্নান সরকার যে চমকটা দেখিয়েছেন সেখানে হচ্ছেন কেইন উইলিয়ামসন। যখন প্রথম কোয়ালিফায়ারটা রাজশাহী হেরে গেল, তখন কিন্তু দলটাতে একটু ইতস্তত ভাব চলে এসেছিল যে এখন কি হবে যদি কোয়ালিফায়ার টু হেরে যায়। তখনই কিন্তু এই যে অভিজ্ঞ কেইন উইলিয়ামসনকে নিয়ে আসা হয়েছে, আরো একটা ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল, ক্যাপ্টেন ব্রেইন, এক্স ক্যাপ্টেন অফ নিউজিল্যান্ড, এবং একই সাথে সাথে ওয়ার্ল্ডের বেস্ট ক্লাস ব্যাটার, ফ্যাব ফোরের সদস্য তিনি। অবশ্যই কেন উইলিয়ামসন, বাকিদের জো রুট, স্টিভেন স্মিথ, বিরাট কোহলির পাশাপাশি। সো কেইন উইলিয়ামসন যে দুটো ম্যাচ খেলতে পারলেন কোয়ালিফায়ার টু, দুর্দান্ত একটা ইনিংস খেললেন, দলকে তুললেন ফাইনালে, এবং তারপরে ফাইনালে গিয়েও তিনি বেশ ভালো পারফর্ম করেছেন। সো
সবকিছু মিলিয়ে ব্যাকআপ বলি কিংবা এই যে মোহাম্মদ ওয়াসিম মাঝের কয়েকটা ম্যাচ খেলে চলে গেলেন, এই যে মোহাম্মদ ওয়াসিমও শাহিদুদ্দার ফারহানের যে প্রক্সিটা দিয়ে গেলেন বেসিক্যালি, এবং সেখানেও শাহিদুদ্দার ফারহানের কোনো অভাব বুঝতে দেননি। যদিও শাহিদুদ্দার ফারহান খুব বেশি ভালো নক খেলতে পারেননি, বাট স্টিল একটা স্টেবিলিটি তিনি দিয়েছেন। সো ওই যে নাজমুল শান্ত থেকে শুরু করে মিডল অর্ডার, তারপর যদি যাই এবং তারপর লোয়ার মিডল অর্ডার, এবং শেষ দিকে আমি তো বোলারদের কথা আলাদা করে বলতেই হচ্ছে আমাকে। আহ, আব্দুল গাফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো, তারপরে সেখানে রিপন মন্ডল আছেন, সবার পাশাপাশি তানজিম সাকিব, তিনিও বল হাতে নিয়েছেন, দলের ফ্রন্টলাইন বোলার ছিলেন, বাট রিপন মন্ডল এবং আব্দুল গাফার সাকলাইন, এই দুজনকে হান্নান সরকার যেভাবে ব্যবহার করেছেন, দ্যাট ওয়াজ ফেনোমেনাল বলতেই হচ্ছে। আহ ডেথ বলি, ডেথ ওভার্স বলি, কিংবা একদম প্রথম দিকের ওভার্স বলি, কিংবা মিডল ওভার্স গুলোতে বলি, এই দুজন বেশ ভরসা দিয়েছেন হান্নান সরকারকে। এবং তার পাশাপাশি বিনুরা ফার্নান্দোর ইনক্লুশনটা দুর্দান্ত ছিল। শ্রীলঙ্কান টি-20 স্কোয়াডে তিনি নেই এবং তিনি জানতেন যে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগে বিভিন্ন জায়গায় সুযোগ নাও পেতে পারেন। সো বিপিএল এর ডাকটা তার কাছে একটু মানে আশার নাম হয়ে এসেছিল এবং তিনি সেই আস্থার প্রতিদানটা দিয়েছেন বিনুরা ফার্নান্দো। ডেথ ওভার্সে দুর্দান্ত ট্যাকল দিয়েছেন তিনি ব্যাটারদেরকে, এবং পাশাপাশি সঙ্গ দিয়েছেন। রাজশাহীকে কিন্তু কখনোই ডেথ ওভার্স নিয়ে ভাবতে হয়নি একদমই। সেখানে বিনুরা ফার্নান্দো থেকে শুরু করে রিপন মন্ডল, আব্দুল গাফার সাকলাইন সবাই ছিলেন। স্পিনে যদি আমি বলি, হাসান মুরাদ দুর্দান্ত ভরসা দিয়েছেন। সন্দীপ লামিচানে, যিনি কিনা একটা অপশন ছিলেন, লেগ স্পিনিং অপশন, সেখানে নেপালের দুর্দান্ত একজন বোলার, ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি লিগেও তিনি বেশ ভালো ডাক পান সব জায়গায়। সো তিনি যখন এটাতে অ্যাড করলেন এই দলটাতে একটা আলাদা মাত্রা, তার ব্যাকআপের জন্য কিন্তু ওয়াসি সিদ্দিকী ছিলেন ডোমেস্টিকের আহ, একজন একদমই খুবই রিনাউন্ড একজন লেগ স্পিনার। সো ব্যাকআপটা কিন্তু সব সময় ছিল তার মাথায়, মানে হান্নান সরকারের মাথায় সেখানে। সো এই যে স্পিন বলি কিংবা পেস বলি, সব দিকে দুর্দান্ত একটা ব্যালেন্স তিনি করেছেন, যে প্রত্যেক দলের হয়তো টিম মানে প্ল্যান এ বি থাকবে, হান্নান সরকারের প্ল্যান সি পর্যন্ত ছিল। এবং তার কিন্তু এটাই প্রথম নয়, তিনি কিন্তু আরো ডোমেস্টিক শিরোপা জিতেছেন। আবাহনী লিমিটেডের হয়ে তিনি শিরোপা জিতেছেন ডিপিএল এ, এই যে গেল মৌসুমে, সেখানে নাজমুল শান্ত তার ক্যাপ্টেন ছিলেন সেখানে। সো অবশ্যই সুস্মৃতি কাজ করবে, এবং সেই ধারাবাহিকতাটা তিনি কিন্তু আলটিমেটলি বিপিএল এও টেনে আনলেন প্রথমবারের মতো হেড কোচ হিসেবে, বিপিএল এর শিরোপা জিতে। এবং তার আগে তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের সিলেক্টর হিসেবে কাজ করেছেন, এবং পার্সোনালি তাকে চেনার সুবাদে যখনই কথা হয়েছে হান্নান সরকারের সাথে, তিনি বলেছেন যে তার সেই গেম প্ল্যানটা কিংবা অ্যাম্বিশনটা একটু দূরদর্শী সম্পন্ন অ্যাম্বিশন, যে তিনি চান যে একদমই রুট লেভেলে বা প্লেয়ারদের সাথে মিশে কাজ করতে। সো কোচ হিসেবে তার সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে দেখে ডেফিনেটলি অনেক ভালো লেগেছে। বিকজ একটা গ্ল্যামারাস জব ছেড়ে সিলেকশন প্যানেলের তিনি কিন্তু একটু হলেও ওই যে বলে না যে দিন শেষে একটা থ্যাঙ্কলেস জব, কোচিং বলি বা এই যে ব্যাক এন্ডের কাজগুলো বা দায়িত্বের কথা বলি ক্রিকেটে, সেই কোচিং এ তিনি নাম লিখেছেন এবং ডেফিনেটলি একটা রিস্কি একটা জব, সেখানেও তিনি তার কারিশমা দেখিয়েছেন এবং প্রথম শিরোপা জিতেছেন। আমি জানি এই মুহূর্তে হান্নান সরকারকে নিয়ে একটা রব উঠে যাবে যে তিনি দেশ সেরা কোচ কিনা, তাকে কোচিং প্যানেলে নিয়ে আসা হোক। বাট আই গেস হান্নান সরকার নিজেও জানেন বেশ ভালো আমার চেয়ে ডেফিনেটলি, এবং আমারও মনে হচ্ছে যে দিস ইজ নট দ্য রাইট টাইম। কোচিং ক্যারিয়ার আরো আরো অনেক পড়ে আছে। আমরা সবাই জানি যে কোচিং মানে শিক্ষার আরো কয়েকটা লেভেল বাকি আছে, লেভেল থাকতে পারে, এবং তার অভিজ্ঞতাটা গ্রাউন্ড লেভেলে আরো বেশি বেশি বড় হতে পারে। সো ইটস টোটালি ডিপেন্ডস অন হান্নান সরকার, আপনার নিজের উপরেও। বাট ইয়েস, আমরা চাই আপনি এরকম আরো উত্তরোত্তর সাফল্য লাভ করুন এবং ডেফিনেটলি আরো শিরোপা জিতুন এবং দলকে শিরোপা জেতান। সো আবারও হার্টিস্ট কংগ্রেচুলেশনস টু হান্নান সরকার অ্যান্ড হিজ টিম, রাজশাহী ওয়ারিয়ার্স অ্যান্ড দ্য ক্যাপ্টেন হিমসেলফ নাজমুল হোসেন শান্ত। সো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে কার পারফরমেন্স আপনাদের নজর কাড়া লেগেছে এই রাজশাহী ওয়ারিয়ার্স টিমটাতে, এবং তাদের যাত্রাটা কেমন ছিল, সবকিছু জানিয়ে দেবেন কমেন্ট করে।